ওয়েলকাম। সুপ্রিম কোর্টে কিন্তু আবার 2016 সেই নিয়োগ মামলা গেল। কিউরিটিভ ফাইল হয়েছে অলরেডি আজকেই, সেটা দেখাচ্ছেও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। কি এই কিউরিটিভ ফাইল করা, এই মামলা তাতে কি বদল হতে পারে? আসলে আমরা হয়তো অনেকেই শুনছি যে কিউরিটিভ আর কি ফাইল হবে। বিষয়টা আসলে কি, কখন এই ধরনের মামলা করা যায়, এর থেকে কি নতুন কিছু আপডেট আসতে পারে, রায় কি বদল হয় এই ধরনের আবেদনের ভিত্তিতে, সমস্ত বিষয়টা আজকে আমরা জানবার চেষ্টা করব। দেখুন, আমরা সবাই জানি যে 2016 যে এসএসসির মধ্যে দিয়ে যে নিয়োগ হয়েছিল, ফার্স্ট এসএলএসটির যে নিয়োগটা, সেখানে কিন্তু সেই নিয়োগটা দুর্নীতির কারণে প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু বাতিল হয়েছে এবং নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়া চলছে। একাদশ দ্বাদশের কাউন্সেলিং একটা ফার্স্ট ফেজ কিছু সাবজেক্টের হয়েছে, 7টি সাবজেক্টের, বাকিগুলোর ডেট নোটিশ এসছে। নবম দশমের ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন সব চলছে। 31শে আগস্ট পর্যন্ত তারা টাইম দেওয়া হয়েছে। তার আগের সেই বিষয়টা, যে মামলাটা যে মানে যে প্যানেলটা খারিজ হয়ে গেল বা বাতিল হয়ে গেল, তারপরে কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছিল, সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে। এরপরেই কিন্তু আলোচনায় ছিল একমাত্র এইখানে আর কারো কাছে কোনো আবেদন জানানোর জায়গা ছিল না, শুধুমাত্র সুপ্রিম কোর্টে কিউরিটিভ ফাইল করা যেত। কখন করা যায়? যদি কোনো মামলা, কিউরিটিভ বলতে বোঝায় মানে একটা নিরাময়মূলক ব্যবস্থা, যদি আমরা সাধারণভাবে দেখি একটা নিরাময়মূলক ব্যবস্থা, কোনো সমস্যা হলে তার কিওর করার একটা ব্যাপার। ঠিক আইন ব্যবস্থার মধ্যেও কোথাও যদি মনে হয় একটা বিচার ব্যবস্থা, আমার রায় পছন্দ হলো না, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট শেষ পর্যায়ে গেলাম, সেখানেও যখন আমার যদি রায়টা আমার বিপক্ষে যায়, আমার যদি পছন্দের না হয়, তখন আমি প্রথমে করতে পারি রিভিউ পিটিশন, যেটা অলরেডি হয়ে গেছে। রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায়, তখনই এই কিউরিটিভ দাখিল করা যায়। এটা করা মানে কখন? শুধুমাত্র অনুরোধ করা বিচারপতিদেরকে, সুপ্রিম কোর্টকে, যে আইনের কোনো এই বিচার করতে যে বিচারপতিরা বা বিচারপতি একাধিক বিচারপতি যদি থাকেন, তারা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ একটি পয়েন্টকে গুরুত্ব দেননি, মানে ওভারলুক করে গেছেন, কোনো একটা বিশেষ দিককে তুলে ধরা হয়নি বা পর্যবেক্ষণ করা যায়নি, বা বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো গলদ আছে, এই ধরনের যদি কোনো বিষয় আমার দিক থেকে অভিযোগ থাকে, তখন আমি সুপ্রিম কোর্টে কিউরিটিভ দাখিল করতে পারি। দাখিল করলেই সেটা গ্রাহ্য হবে তা কিন্তু নয়। বিশেষ বিশেষ ক্ষেত্রেই শুধুমাত্র এই ধরনের আবেদন গ্রাহ্য হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারিজ হয়ে যায়। কোথা থেকে এসছে কয়েকটি উদাহরণ আমি দেব। এবারে সাধারণ নিয়ম হচ্ছে, একটি মামলা রায়দান পিটিশনও খারিজ হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে এটা করতে হয়। এবার আপনার মধ্যে প্রশ্নই আসতে পারে যে এটা তো খারিজ হয়ে গেছে 30 দিনের বেশি। হ্যাঁ, সুপ্রিম কোর্টে আমি পরেও আবেদন করতে পারি, সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করবে কি করবে না, সেটা বেশিরভাগ ক্ষেত্রে তার উপর নির্ভর করে। কোনো একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, তার এফিডেভিটের মধ্যে মানে তার দ্বারাই এই আবেদন করা যায়। এটা কিন্তু সবাই বা সব উকিল চাইলেও এটাকে দাখিল করতে পারবেন না, এটাও মাথায় রাখতে হবে। এই কিউরিটিভ বিষয়টি আসে 2002 সালে একটি মামলা, দাম্পত্য কলহের একটি মামলায় রায়দান হয়ে যাওয়ার পর তারা শেষ পর্যন্ত আরও একবার আবেদন করতে যান। তখন সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতি দেয় যে হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের কোনো রায় পছন্দ নাই হতে পারে কোনো পক্ষের, তারা রিভিউ পিটিশন করতে পারে। সেই রিভিউ পিটিশনেও যদি কোনো জায়গায় খামতি বা কমতি থাকে, তখন কিন্তু কেউ অবশ্যই আরও একবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারে। সেই সিস্টেমটাই হচ্ছে এইটা। তাহলে এর প্রভাব কতটা পড়বে, সেখানে আসার আগে আমি দুই একটা উদাহরণ বলছি। আপনাদের মনে আছে দিল্লির নির্ভয়া কাণ্ড, সারা দেশ তোলপাড় হয়ে গেছিল। সেই মামলায়ও কিন্তু যে কজন আসামির ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, তারাও কিন্তু কিউরিটিভ ফাইল করেছিলেন, যদিও তা খারিজ হয়। এছাড়া আরও অনেক হেভিওয়েট মামলাতে, এই আমাদের স্পেকট্রাম কেলেঙ্কারির মামলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টে
কিউরেটিভ ফাইল অনেকেই করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তা শোনার পরেও কিন্তু খারিজ হয়ে যায়। এক্ষেত্রে আর একটা বিষয় আমি আপনাদের হয়তো অনেকেরই আমাদের জানা নেই, এই মামলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিচারপতির বিশেষ বেঞ্চেই শুনানি হয়। যে বিচারপতির এই রায় দিয়েছেন তিনি যদি কর্মে এখনও থাকেন, অবসর না নেন, তিনিও কিন্তু এই বিচারক মণ্ডলীর মধ্যে থাকবেন এবং সিনিয়র বিচারপতি, প্রধান বিচারপতি সহ সিনিয়র বিচারপতিদের একটি বেঞ্চ গঠিত হবে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওপেন বেঞ্চে শোনানো হয় না, লাইভ স্ট্রিমিং এক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে সবটাই নির্ভর করে বিচারপতিদের ওপর। বিশেষ বেঞ্চে যেহেতু শুনানি হয়, অনেকটা রুদ্ধতার শুনানির মতন হয়, সেই একদম ফাইল ঘেটে প্রথম থেকে আবার সব শুনবে তা কিন্তু নয়। আমার কোন জায়গাটা আমার অভিযোগ আছে যে এই জায়গাগুলো আমাদের নজর দেওয়া হয়নি, শুধু সেই বিষয়টা পর্যালোচনা করে দেখবেন বিচারপতিরা যে ঠিক আছে কিনা। তারা প্রথম দিনেও কিন্তু এটাকে গ্রহণ করার পরেও মামলাটি আবার খারিজ করে দিতে পারে। এই যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন 16 সালের, আমি আগেও ডে 1 থেকে একটা কথাই বলেছি, আজও আমার স্ট্যান্ড সে জায়গায় থাকবে। 2016 বেশ কিছু চোরচোট্টা ঢুকলেও সবাই অযোগ্য সেটা আমি বিশ্বাস করি না। বহু যোগ্য যারা নিজ পরিশ্রমে চাকরি পেয়েছিলেন, নিজ যোগ্যতায় মেধায়, এটা আপনি অস্বীকার করলেও আমি করি না। আমি নিজে ওই প্যানেলের কেউ নই, কিন্তু আমি অনেক বহুজনকে চিনি বা দেখেছি যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। এই চোর চোট্টাদের জন্য কিন্তু, কিছু দুর্নীতিবাজের জন্য কিন্তু এই যোগ্য মানুষগুলোকেও আজকে পথে বসতে হয়েছে। তাদেরকে আবার সেই মা সীতার অগ্নি পরীক্ষার মতন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, যেটা তাদের যোগ্যতা দেখানোর চেয়ে বড় বেশি লজ্জা অপমানেরও বটে। যাই হোক, তারা যেহেতু অনেকেই এই পরীক্ষাতে ব্যর্থ হয়েছেন, স্বাভাবিক। তারপরে এখানে সাকসেস হলেও তারা সার্ভিস কন্টিনিউশন পাবেন কিনা বিভিন্ন প্রশ্ন আছে। তারা কিন্তু রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পরে এই মামলাটি আবার স্টেট গভর্নমেন্ট, দেখুন আমি স্ক্রিনেও দিয়েছি, আপনারা দেখেছেন, একজনের তো পিটিশনার হতে হয়, হয়ে সেখানে কিন্তু পিটিশন দাখিল করেছে। এবার এর ফলে কি হবে? তাহলে কি এই যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে? 2016 যারা চাকরি করতেন তারা সবাই চাকরি ফিরে পেয়ে যাবেন? দেখুন, তেমন কোনো সম্পূর্ণ সম্ভাবনা আমি কিন্তু দেখছি না। কারণ হচ্ছে 2016 যারা যোগ্য তারা ফিরে আসতে পারেন। আমি মন থেকে চাই যোগ্যরা ফিরে আসুক, চোর চোট্টাগুলো নয়, তাদের জেলে ভরে দেওয়া হোক। কিন্তু যে যোগ্যরা সেদিন চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যদি থেকে যায়, অবশ্যই আমি মনে প্রাণে খুশি হব, আপনারাও নিশ্চয়ই হবেন। কিন্তু তার মানে এটা ভাববেন না যে আপনারা যারা আজকে সাকসেস হয়েছেন, যে ফ্রেশার ভাই বোনেরা বা ইন সার্ভিসরা, যে এই যে নবম দশম এবং একাদশ দ্বাদশের এত দূরে এসছেন, কিউরেটিভ ফাইল দাখিল হয়েছে মানেই সব বাতিল হয়ে আপনাদের এই পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যাবেন, তা কিন্তু একবারের জন্যও ভাববেন না। এই প্রসেসটা যেমন চলবে। সুপ্রিম কোর্টে এটা দাখিল হয়েছে কিউরেটিভ ফাইল, মানে সুপ্রিম কোর্ট আরও একবার সেটা খতিয়ে দেখবে। এমনও হতে পারে প্রথম দিন তারা কথা শুনেই কিন্তু এই মামলাটি খারিজও করে দিতে পারে, আবার চাইলে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বিষয়টা আরও একবার জাজমেন্টটা খতিয়ে দেখতে পারে। এক্ষেত্রে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছেন প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা, যেখানে বিভিন্ন কারণের সাথে একটা কারণও কিন্তু উঠে এসছে যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখা হচ্ছে। দেখুন, আমি আবারও বলছি, শুধুমাত্র মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই ফাইলটাকে প্যানেলটাকে ক্যান্সেল করা হয়নি, রেখে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। সেখানেও সবাই অযোগ্য আমি সেটাও বলবো না, কিন্তু অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ। ফলে এইটা কিন্তু একটা এখন রেফারেন্স হিসেবে অবশ্যই তাদের আইনজীবীরা তুলবে। আমার যতটুকু মনে হয় যে যদি ওই প্যানেলটাকে মানবিকতার খাতিরে দেখা হয়, তাহলে এই প্যানেলটা কেন পুরোপুরি ক্যান্সেল হবে? যদি এখন যেটা ফেসবুকে খুব দেখছি, সোশ্যাল মিডিয়ায়, এসআইআর এর কারা যোগ্য অযোগ্য ভোটার সেটা যদি বিচারপতিরা খুঁজে বের করতে পারেন, তাহলে মাত্র কোটি কোটি ভোটারের মধ্যে তাহলে মাত্র এই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা কি দেখা যেত না? ফলে এই বিভিন্ন যুক্তিগুলো নিশ্চয়ই উঠে আসবে, সেদিকে আমাদের অপেক্ষা করতে হবে। তবে মামলাটি কিউরেটিভ ফাইল হয়েছে মানেই কিন্তু একদম কালকেই কোনো ডেট দেবে, পরশুই কোনো ডেট দেবে, আর বলে দেবে 16 যা ছিল সেই অবস্থায় থাকলো, এসএলএসটি ফেস্টি নেওয়ার কোনো দরকার নেই, সেটা কিন্তু হবার সম্ভাবনা নেই। আপনারা যারা নবম দশমের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা ফুল ফেজে প্রস্তুতি নেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা ঘুরবে, আমার কথাই বিশ্বাস করতে হবে তা নয়, কিন্তু নিজের কথা ভেবেও সেই রকম কিছু করবেন না, প্রস্তুতির থেকে সরে যাবেন না। দেখা যাক ভবিষ্যতে এটার কোন দিকে যায়। আরও একটি কিউরেটিভ হয়তো ফাইল হতে যাচ্ছে, সেটা হোক, ভবিষ্যৎ কোন দিকে যায় সেদিকে দেখব। 2016 যোগ্যরা যদি চাকরিতে বহাল থাকে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুশি হব, এটা আমি একদম খোলাখুলি ভাবেই আমি আগেও বলেছি, আজও বলছি। কিন্তু যারা যোগ্যতার সাথে আজকে সাকসেস হয়েছেন
তারা নিশ্চিত থাকুন নিশ্চয়ই আপনাদের চাকরি হবে। আপনারা শিক্ষক শিক্ষিকা হিসেবে খুব দ্রুতই একটি বিদ্যালয়ে যোগদান করবেন। আপনাদের মতামত আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।